গতকালকের ম্যাচে প্রশ্নবিদ্ধ ম্যানেজমেন্টের সিদ্ধান্তের দ্বারা বিদ্ধ হয়ে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে পরাজিত হয়েছে। যেই দলটা সৌদি আরবিয়ার বিপক্ষে টি-20-তে জিততে পারে নাই, সেই দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে না। 205 রান করার পরও টিম টাইগার্স সেই রানকে ডিফেন্ড করতে পারে না। বাংলাদেশের বোলাররা, ব্যাটাররা প্রপারলি 50 পাক আর না পাক 50 রান দিয়ে দেন। বাংলাদেশের ফিল্ডাররা এত হাত তাদের পিচ্ছিল, মাখনে মাখা, সহজ ক্যাচ নিতে পারে না। ইনিংসে প্রথম বলে ক্যাচ মিস হয়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুস্থ থাকার পরেও, ফিটনেস টেস্টে ম্যাচ খেলার মতো এভেলেবেল থাকার পরেও, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান, বাংলাদেশের টি-20 ইতিহাসেরই কেবলমাত্র দ্বিতীয় সেঞ্চুরিয়ান হয়েছেন পারভেজ হোসেন ইমন, তাকে ড্রপ করে। 53 বলে শতক করা আগের ম্যাচের ক্রিকেটার ফিটনেস টেস্টে উতরে যাবার পরেও, পাস করার পরেও তাকে ড্রপ করে। আগের ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে যিনি ছিলেন, মুস্তাফিজুর রহমান দারুণ বল করেছেন, স্লগ ওভার স্কোরতে দারুণ বল করে বাংলাদেশকে জেতাতে একটা বড় ভূমিকা পালন করেছেন, তিনি নেই। হাসান মাহমুদ 3 উইকেট নিয়েছিলেন, সফলতম বোলার, তাকে ড্রপ করে। মুস্তাফিজ নেই মানে কি? ইউ নিড সামওয়ান যার ওই এক্সপেরিয়েন্সটা রয়েছে, এই সিচুয়েশনটা ট্যাকেল দিতে পারবে। কারণ প্রথম ম্যাচটা বাংলাদেশ অলমোস্ট হারতে হারতে জিতেছিল, ড্রপ করে দেয়। সর্বোচ্চ উইকেট টেকার ড্রপ, হাইয়েস্ট রান গেটার ড্রপ, বাংলাদেশ দল 11 সাজায়। সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা যিনি গড়েন, তিনি স্কোয়াডে জায়গা পান না। সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে 185, হি ওয়াজ নট প্লেইং আইপিএল, যে সেখানটায় সবারই স্ট্রাইক রেট 170-80, সেই পারভেজ হোসেন ইমনকে যখন ড্রপ করা হয় এবং নাজমুল হোসেন শান্তকে ফ্রম নো হোয়ার ইনক্লুশন করা হয়, লিটন কুমার দাস ক্যাপ্টেন ফ্রম নো হোয়ার, হি বিকেম দ্য ক্যাপ্টেন অফ দিস সাইড উইদাউট এনি পারফরমেন্স। তার কোনো পারফরমেন্স নেই। উইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ খেলেছে, লিটন কুমার দাস আমাদের বিশাল ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হয়ে গেছে। স্বীকৃত ব্যাটারদের মধ্যে যখন সর্বনিম্ন স্ট্রাইক রেটে মাত্র 125, যেখানটায় বাংলাদেশ করেছিল 205 রান, প্রতি ওভারে রান তোলার গড় হচ্ছে 10+, সেখানটায় লিটন কুমার দাস ব্যাট করেন 125 স্ট্রাইক রেটে। 5.5 ওভার তিনি খেলে ফেলেন 20 ওভারের মধ্যে। সেই লিটন কুমার দাস যখন ক্যাপ্টেন্সি করেন, লিটন কুমার দাস যখন ব্যাটিং করছিলেন, সে কি লিটন কুমার দাস যখন ক্যাচ তুলছিলেন, বলগুলো পড়ছিল নোম্যান্স ল্যান্ডে, ঠিক তখন বাংলাদেশ দলের পরিকল্পনা, বাংলাদেশ দলের ক্যাপ্টেনের ইন্টেনশন বুঝতে বাকি থাকে না যে তিনি কিছু রান করে নিজের জায়গাটাকে স্ট্যাবল করতে চান। ব্যক্তি স্বার্থে যদি এই জিনিসগুলো হয়, একটা দল তো সেটার দ্বারা এফেক্টেড হবে। সেই ঘটনাগুলো ঘটেছে। পৃথিবীর কোন দেশে আপনারা দেখেছেন যে যেখানেই খেলা হোক সেখানকার বোর্ড প্রেসিডেন্ট সেখানে গিয়ে হাজির হয়ে যায়? বাংলাদেশের ক্ষেত্রে সেটা আমরা দেখছি। যখন বাংলাদেশে প্রিমিয়ার লিগের খেলা চলে, বিকেএসপিতে কেউ যায় না ভাই। বিকেএসপিতে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে আমরা 2 দিন 5 দিন যদি দেখতাম ভালো লাগতো। কিন্তু যখন বিদেশে খেলা হয়, 5 স্টার অ্যাকোমোডেশন, 5 স্টার এয়ার ট্রাভেল, সবকিছু এনশিওর করার পর সেখানটায় গিয়ে রয়্যাল বক্সে গিয়ে আমরা ভাব মারাই। আর আমার দল, যে দলটা নিজস্ব কোনো ক্রিকেটার নেই, ইন্ডিয়া পাকিস্তান এদিক সেদিক থেকে ক্রিকেটারকে ধার করে, হায়ার করে, ন্যাশনালিটি দিয়ে তারা তাদের দলটা বানায়, তাদের বিপক্ষে আমরা পরাজিত হই। খেয়াল করে দেখুন যে কি প্রশ্নবিদ্ধ দল নির্বাচন করা হয়েছিল। নাহিদ রানা, অনেক সম্ভাবনা, কিন্তু এই সম্ভাবনাময় ক্রিকেটার তো তার প্রথম টি-20 খেলতে নামছেন, তাকে আমি ব্লেম করবো না। নার্ভাসনেস থাকে, অনেক ইস্যুস থাকে। প্রথম ওভারে মার খেলেন 18 রান, পরের ওভারে 14, তারপরে ওভারে 12, 50 করলেন। সেই নাহিদ রানা, আমার নতুন বোলার শরীফুল ইসলাম খেলতে নামছেন 7.5 মাস পরে অলমোস্ট আরো একটা টি-20। এই সিচুয়েশন যখন হয়, তখন আপনি কিভাবে হাসান মাহমুদকে ড্রপ করেন? মুস্তাফিজও নেই, আপনি কোন যুক্তিতে ড্রপ করতে পারেন? যে ওভার থ্রোটা করা হয়েছে, এত এক্সাইটমেন্ট আমাদের মধ্যে, তানজিম হাসান সাকিব বল হাতে রাখতে পারেন না, ক্যাচ নিতে গিয়ে আমাদের ফিল্ডাররা বল হাতে রাখতে পারেন না। লিটন কুমার দাস তিনি অ্যানাউন্স করে গিয়েছিলেন এই সিরিজ খেলার আগে যে ডিফারেন্ট ডাইমেনশনের ক্রিকেট এবার আমরা উপহার দিব, এবং সেই ডিফারেন্ট ডাইমেনশন ইতিহাস করে তিনি আমাদেরকে উপহার দিলেন। বাংলাদেশ ডিফিটেড বাই ইউএই। ভাবা যায় ক্যাপ্টেন নাকি লিডস ফ্রম দ্য ফ্রন্ট, সেই ক্যাপ্টেনের যখন এরকম পারফরমেন্স আমরা দেখি, পুরো দলের মেকানিজমটা যখন প্রশ্নবিদ্ধ হয়, পুরো দলের সিলেকশন নিয়ে যখন এত প্রশ্ন তৈরি হয়, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন, সেই রিল্যাক্সেশনে আপনারা থাকবেন ঠিক সেই সময়টায় যখন আপনার দল আপার হ্যান্ডে রয়েছে। আগের ম্যাচটা বাংলাদেশ শুধুমাত্র, সবাই বলবে, শুধু আমি না, এক্সপেরিয়েন্সের কারণে জিতে গেছে। সেই পার্টিকুলার ম্যাচে আপনি অল্পের জন্য ধরা খান নাই। এই ম্যাচে আপনি এতগুলো পরিবর্তন করতে পারেন। যেই ছেলেটা সুইটেস্ট স্ট্রাইকার অফ দ্য বল, তাকে আপনি বাদ দিয়ে দিলেন।
আপনি আগের ইনিংসটার কথা বাদ দেন পারভেজ ইমনের, আমরা যদি তারও পেছনে যাই, সবশেষ যে ম্যাচটা তিনি খেলেছিলেন উইন্ডিজের এগেনস্টে, সেখানটাতে 21 বলে 39 রান করেছিল, স্ট্রাইক রেট কাকতালীয় ভাবে, সেই ম্যাচেও 185, তাকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা এত সাফল করছি, যে ওপেনিং নিয়ে এত প্রশ্ন, আমাদের জুটি হয় না, আমাদের ক্রিকেটাররা ভালো স্টার্ট দিতে পারে না, যেই ছেলেটা স্টার্ট দিচ্ছে তাকে আপনি বাদ দিয়ে দিলেন। আপনি তো এই সাফলটা তানজিদ তামিমকেও বাদ দিয়ে করতে পারলেন, সেটা তো আপনি করেন নাই ভাই। আপনি সাফল করতে গিয়ে তো সৌম্য সরকারকেও খেলাতে পারতেন, সেটাও আপনি করেন নাই। আপনি দল বানিয়েছেন, নাজমুল হোসেন শান্তকে আপনাকে 11-এ জায়গা দিতে হবে, সদ্য সাবেক ক্যাপ্টেনকে বাদ দিয়ে কি করে? এই টেন্ডেন্সি থেকে যখন দল বানানো হয়, এই টেন্ডেন্সি থেকে যখন একাদশ নির্বাচন করা হয়, তখন বাংলাদেশ তো হাবুডুবু খাবেই। খেয়াল করে দেখুন, ডিফারেন্ট ব্র্যান্ডের ক্রিকেট, বড় বড় কথা বলা, এই যে এখানটায় মিরপুরে প্রেমিজেসে প্রতিদিন এরা হচ্ছে ক্লোজ ডোরে প্র্যাকটিস করে, 15 মিনিটের মধ্যে বেশি হচ্ছে কোনো এক্সেস নেই, আপনি ভিডিও নিতে পারবেন না। বাংলাদেশ দল যদি ওয়ার্ল্ডের টপ টিম হইতে একটা কথা থাকতো। আপনারা যে এই ভাবটা নেন, ভাব 100% পারফরমেন্স জিরো, এটার মূল্যটা কি ভাই? পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর বুকে যেসব বাংলাদেশি থাকে, পুরো বিশ্ব দেখেছে আপনারা 200 করার পরও, 205 রান করার পরও সে ডিফেন্ড করতে পারেন না। লাস্ট ওভারে যেভাবে আপনারা রান বিলিয়েছেন, শরীফুল যেভাবে ওভারথ্রো করে পুরো ম্যাচের মোমেন্টাম খুইয়েছে, যেভাবে 64 রানে, যখন 32 বলে 64 রানে পেটানো ওয়াসিমকে আমরা লাইভ দিয়ে দিলাম, যেভাবে আমরা একটার পর একটা ফিল্ডিং মিস করলাম, ইনিংসের প্রথম বলে যখন আমরা চান্স মিস করি, যেভাবে আমার ক্যাপ্টেন প্রপার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না, যেভাবে একজন অফ ফর্ম ক্রিকেটারকে আমরা শুধু দলে রাখি না, স্কোয়াডে রাখি না, একাদশে রাখি না, ক্যাপ্টেন্সিও দিয়ে দিই, এগুলোর ব্যাখ্যা কি? বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আসলে একটা মশকরা হচ্ছে, এবং এই মশকরায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের ম্যানেজমেন্টে যারা রয়েছেন। বাংলাদেশ দলের পারফরমেন্স দেখেন, পাকিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ খেলেছিল, জিতেছিল, ওই হিসাবে এখানে করে লাভ নেই, কারণ ওই দলটা নতুন বোর্ড আসার আগেই ফ্লাই করে চলে গিয়েছিল, এখানে কোনো ধরনের ইনক্লুশনস নাই, তারা জিতে এসেছে, সেটা তারা তাদের মতো করে জিতেছে, কাউকে আমি বড় বা ছোট করছি না। কিন্তু এই বোর্ড আসার পরে ঘটনাটা কি ঘটলো? প্রত্যাশা তো অনেক বেশি ছিল। আপনারা গত 9 মাসে একটা ওয়ানডে বাংলাদেশ জিতেছে, আফগানিস্তানের সাথে আমরা সিরিজে হেরেছি, ইউএইর বিপক্ষে আজকে আমরা পারি না। এই সিচুয়েশন যখন হয়, এভাবে যখন চলতে থাকে আমার ক্রিকেট, এবং আমরা যখন বাংলাদেশ পারুক না পারুক, আমার প্রিয় ফারুক ভাইয়েরা যখন ঠিকই রয়্যাল ব্যাক্সে গিয়ে উপস্থিত হয়ে যায়, তখন আসলে কি কাজে আপনারা সেখানটায় যান? এই 9 মাস 10 মাসে আপনারা ব্যাংকের ইন্টারেস্ট বেশি কিভাবে পাবেন সেই পরিকল্পনা করে গেছেন, করছেন না? কিভাবে বেশি ইন্টারেস্ট পাবেন, কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ড বাড়বে, এই ফান্ডে কি হবে ভাই? একটা মাঠ আপনারা কিনতে পারেননি, যেই টাকা ব্যাংকে গচ্ছিত আছে সেটা খরচ করে,